আমি এই মুহূর্তে চায়নার শেনজেন শহরের একটা রেস্টুরেন্টে বসে আছি। আজকে আপনাদেরকে একটা গল্প শোনাব, যে গল্পগুলো আমি সবসময় আপনাদেরকে শুনিয়ে থাকি, যে গল্পগুলো আমাকে ভীষণভাবে আলোড়িত করে এবং যখনই যেই দেশে যাই সেখানে কোনো না কোনো রকম গল্প পেলে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে মুন্সিগঞ্জের মাহাদির গল্প। মাহাদি কিভাবে চায়নাতে এসে ব্যবসা শুরু করলো এবং কিভাবে আজকে একটা ভালো জায়গায় চলে আসছে, সেই গল্প আমরা মাহাদির কাছ থেকে শুনবো। মাহাদি মূলত লেখাপড়া করতে চায়নাতে আসে এবং তার স্ট্র্যাটেজিটা আমার খুবই পছন্দ হয়েছে। সে ব্যবসা করার জন্য চায়নায় আসা চিন্তা করে নাই, কারণ তার আসলে একটা ব্রিদিং টাইম দরকার। ব্যবসাটা শেখা, বোঝা, কমিউনিকেশন তৈরি করা, নেটওয়ার্ক তৈরি করা, প্রোডাক্ট লাইন তৈরি করা এবং ব্যবসাটা কীভাবে করবে সেটা শেখার জন্য সে এখানে পড়াশোনা করতে আসে, বিবিএ করতে আসে। এবং আমরা নর্মালি কী হয়, আমরা অন্যান্য দেশে যাই, ইউরোপে যাই, আমেরিকাতে যাই, কিন্তু সে পছন্দ করেছে চায়না, যাতে করে সে লেখাপড়া করতে করতে ব্যবসাটা শিখতে পারে, বুঝতে পারে এবং চায়নাতে কোথায় কি হচ্ছে সেটা জানতে পারে। তো তারপরেই সে ব্যবসার হাতে করে আমরা বাকি গল্পটা মাহাদির মুখ থেকে শুনবো। মাহাদি, কেমন আছেন আপনি? আপনি আরও একটু জোরে বলতে হবে, যেহেতু আমার মাইক্রোফোন নাই, একটু যদি কাছে আসেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেরি গুড। মাহাদি, আপনার গল্পটা আমাকে ভীষণ ইন্সপায়ার করেছে। মানে আপনি অনলি 30 বছর এবং আপনি পড়াশোনা করতে চায়নাতে আসেন। আপনি বলছিলেন যে আমি পড়াশোনা করতে চাই এখানে এসে, এই জন্য যে আমি ব্যবসাটা আগে এখানে বুঝতে চাই। তো আমি শুনলাম যে পড়াশোনা শেষ করার কতদিন পর থেকে আপনি ব্যবসায় নামেন এবং প্রাথমিক মূলধনটা কত ছিল? আমি মূলত চায়নায় এসেছি 2018-তে। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে চায়নাতে যে আমার অনেক রিলেটিভ ছিল যে তুমি চায়নাতে কেন যাবে, চায়নাতে জব করা যায় না, আপনি যদি স্টুডেন্ট হিসেবে আছেন জব করা যায় না, আপনার সব খরচ বাংলাদেশ থেকে আনতে হবে। তো আমার প্রথমেই একটা বাধা ছিল যে ফ্যামিলি থেকে তুমি কেন যাবে, কিছু তো করতে পারবে না। তো আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি কিছু একটা আমার করতে হবে। আমি চায়নাতে আসার 1 মাসের মধ্যে আমি বিজনেস স্টার্ট করি। মানে পড়াশোনা অবস্থাতে? হ্যাঁ, পড়াশোনা অবস্থাতেই। আমি আসার পরে আমি শেনজেনে চলে আসি। আমার ইউনিভার্সিটি শেনজেন থেকে আপনার 400 কিলোমিটার দূরত্ব। তো আমি ইউটিউবে দেখতে দেখতে আমি একা একা চলে আসি। আমি কিছু জানি না, জাস্ট ট্রান্সলেটর ইউজ করে আমি চলে আসি। প্রথমে কোন শহরে ছিলেন? বুঝলি, ওকে। গুয়াংজু থেকে শেনজেন থেকে একটু দূরে, 400 কিলোমিটার। তো আমি আসার পর এখানে এসে কি করলেন, মানে শুরুটা কী হবে? শুরুটা আসলে আমি একটা মার্কেট দেখবো কী আছে এখানে। ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে আমার আগে থেকে অনেক ফ্যাসিনেশন ছিল। তো এটা নিয়ে আমার অনেক জানার ইচ্ছা আসলে কী আছে চায়নাতে। আমি ইউটিউব দেখতাম, খুব বেশি ইউটিউব দেখতাম। তো এটাকে দেখে আমি চলে আসলাম শেনজেনে। আসার পর আমি তো কিছু চিনি না, আমি একা একা ঘুরছি। প্রায় 5 দিন থেকে ছিলাম। আমার কাছে তখন টাকা ছিল, যেহেতু আমি স্টুডেন্ট অবস্থায় এসেছি। আমার ফ্যামিলি বা আমার রিলেটিভ কেউ কিন্তু আমাকে সাপোর্ট দেয়নি কেন চায়নাতে যাবে। অনেকেই বিভিন্ন কথা বলেছে, কারণ কি 2017-18 থেকে কেউ সাপোর্ট করতো না চায়নাকে। কেন চায়নাতে আসলে সবাই হাসাহাসি করতো, বলতে গেলে কেন চায়না থেকে স্টাডি হয় না। হ্যাঁ, এখন কিন্তু এখনও ওরকম অনেক চলে আসছে, অনেক কম। তো আমি সেই রিস্কটা নিয়ে আমি নিজের থেকে, শুধু আমার বাবা আমাকে সাপোর্ট করেছিল, আমার মা আমাকে সাপোর্ট করেছিল, এর বাইরে কেউ সাপোর্ট করে। তো আমি চলে আসি। আসার পর আমি আমার ফ্রেন্ডের থেকে, আমার ফ্রেন্ড ইটালি থাকে, তার থেকে আমি 50,000 টাকা, 50,000 টাকা আমি লোন নিয়েছিলাম। ওইটা হচ্ছে আপনার ইনিশিয়াল ক্যাপিটাল। যে আমি তোমাকে দিয়ে দেবো, আমি একটু চেষ্টা করি। ওইটা দিয়ে আমি চলে আসলাম। আসার পর আসলে আমি জানতাম না বাংলাদেশে কীভাবে শেপিং করে, কীভাবে প্রোডাক্ট সেল করতে হবে। জাস্ট আমার ওই কৌতূহল থেকে আমার চেষ্টা। আমি হাঁটতেছি প্রায় 3-4 দিন। আমি হোটেলে থাকতাম রাতে, আর সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত শেনজেনের বিভিন্ন মার্কেট দেখতাম আসলে কী সেল করে। আমি বিভিন্ন উইকেট কালেক্ট করতাম, তাদের সাথে কথা বলতাম। মানে সবাই তো ইংলিশ পারতো না। এখানে একটা জিনিস আমি খুব আগেও লক্ষ্য করেছি, এর আগে আমি যখন চায়না এসেছি, এরা দোকানগুলো, শোরুমগুলো ছোট ছোট, কিন্তু সবাই ম্যানুফ্যাকচারার। বানায়, প্রোডাক্ট বানায়, নিজেরাই বানায়। সবাই প্রোডাক্ট বানায়, অনেক ফ্যাক্টরি থেকে কালেক্ট করে। দেখা যায় তখন তো আমি খুব ছোট, আমার ফ্যাক্টরি যাওয়ার মতো অবস্থা ছিল না। যে আমি ফ্যাক্টরি তো বড় অর্ডার ছাড়া কখনোই এরা আসলে কথাও বলবে না আপনার সাথে, বড় বড় অর্ডার ছাড়া। তো আমি তাদের সাথেই যোগাযোগ করতাম। তো আমি হাঁটতেছি আমার সাথে হঠাৎ বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি বাংলাদেশি? তিনি বললো হ্যাঁ। তো
আমি বললাম ভাই আমি তো বাংলাদেশে, আপনি যে কী করেন? বললো ভাই আমরা তো ফরওয়ার্ডার কোম্পানি, আমরা বাংলাদেশে প্রোডাক্ট পাঠাই, ওকে, শিপিং শিপিং কোম্পানি। সেই জায়গা থেকে আমার বিজনেস শুরু। আমি সাহস করলাম প্রোডাক্ট কিনবো। সেই জায়গা থেকে আমার প্রথম ইনভেস্টমেন্ট ওই যে 50,000 টাকা লোন নিয়েছিলাম, 15,000 টাকা দিয়ে আমি প্রোডাক্ট কিনেছি, এক কার্টন প্রোডাক্ট। কী কী প্রোডাক্ট কিনেছেন? আমি ইয়ারফোন কিনেছিলাম, ইয়ারফোন। হ্যাঁ ব্র্যান্ডের ইয়ারফোন কিনেছিলাম এক কার্টন। তো আমি বাংলাদেশে পাঠানোর পরে পাঠালাম, কিন্তু জানি না আমি কীভাবে সেল করবো, যেহেতু আমার কোনো জায়গায় সেলের কোনো নেই। তো আমার এক ফ্রেন্ড ছিল, ওকে আমি বললাম বন্ধু আমরা আসলে অনলাইনে ব্যবসা করি, অনলাইনে পেজ করলে আমরা চেষ্টা করি। ও আমাকে হেল্প করলো। অনলাইনে আমরা 100 পিস পাঠিয়েছিলাম, ওই জায়গা থেকে 15 পিস সেল করেছিলাম অনলাইনে। বাকি তো প্রোডাক্ট রয়ে গেছে, আমার তো ইনভেস্টমেন্ট ছোট। তো আমি কী করলাম, বিভিন্ন যারা এই বিষয়ে বিজনেস করতেছে, বিভিন্ন তখন ফেসবুকে বিজনেসটা শুরু হয়েছে, তাদের সবাইকে নক দিলাম, ভাই আমার কাছে এই প্রোডাক্ট আছে, এরকম প্রাইস মার্কেট থেকে কমে আছে, আপনার কি ইন্টারেস্টেড? সেই জায়গা থেকে আমার শুরু। ওকে। তো তারা অনেকেই আমার সাথে ইন্টারেস্টেড ছিল, প্রোডাক্ট আমার থেকে নিয়েছে, এবং তাদের সাথে এখন আমার সম্পর্ক আছে এবং আমরা একসাথে অনেক বড় বিজনেস করি সেই জায়গা। তারপরের গল্পটা আসলে শুধুই এগিয়ে যাওয়া, তাই না? এবং আমি যদ্দূর শুনলাম যে আপনি এখন মাসে প্রায় 5 কোটি টাকার প্রোডাক্ট এক্সপোর্ট, মানে এখান থেকে এক্সপোর্ট করেন, বাংলাদেশ থেকে ইম্পোর্ট করেন আর কি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আপনি বাংলাদেশে আমাকে বলছিলেন প্রায় 30টারও বেশি জেলায় আপনার ডিস্ট্রিবিউটার আছে। এবং আপনি মূলত গ্যাজেট ইলেকট্রনিক্স আইটেমগুলো মূলত আপনি চায়নার 4টা ব্র্যান্ডের সোল এজেন্সি এক্সক্লুসিভ। বাংলাদেশে বিভিন্ন জেলায় এই ডিস্ট্রিবিউশনগুলো কীভাবে তৈরি করেছেন? এগুলো জাস্ট আপনি ভিজিট করেছেন না ওরাই? না না, আমরা আমাদের প্রোডাক্টগুলো মূলত আমি যে ব্র্যান্ডগুলোকে টার্গেট করেছি সেই ব্র্যান্ডগুলো বাংলাদেশে আগেই ছিল, কিন্তু কোনো ডিস্ট্রিবিউশন ছিল না। আমি এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা তৈরি করেছি এবং তাদের কাছে আমার প্ল্যান সাবমিট করেছি, এবং সব কোম্পানি আমার প্ল্যানে তারা এগ্রি হয়েছে এবং বর্তমানে তারা লাভবান হচ্ছে। চায়নার যে কোম্পানিগুলো আছে 2022 থেকে আমার এই ডিস্ট্রিবিউশন শুরু, একটা ব্র্যান্ড দিয়ে শুরু, এখন আমার কাছে 4টা ব্র্যান্ড আছে। 4টা ব্র্যান্ড আছে। আচ্ছা, আমরা যদি বলি অনেকেই কিন্তু চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে, তাদের পছন্দ মতো প্রোডাক্ট। আপনি তো আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ভালো সাকসেস পেয়েছেন। এটার পেছনে আপনি কি কি কারণ বলবেন বা আপনার কৌশলগুলো কী ছিল? আমার কাছে অনেকের বিভিন্ন ধরনের কৌশল থাকে, কিন্তু আমার কাছে আমার নিজস্ব কৌশল হলো, আমার কাছে মনে হয় জীবনে আপনাকে অনেস্ট থাকতে হবে এবং চেষ্টা করতে হবে। এটা আমার কাছে, কারণ আমি কিন্তু কাজ করি সকাল সন্ধ্যা, মানে আমি যতটুকু আমার ঘুমানোর প্রয়োজন 4-5 ঘন্টা ঘুমাই, আমি কাজের মধ্যে থাকি সবসময়। আর আমার কাজটাকে আমি পছন্দ করি, ভালোবাসি করতে, যে না কাজ না করলে ভালো লাগে না, বাসায় গেলে মানে বা যে কোনো মানে অবশ্যই টাইম আমার ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে, চেষ্টা করতে ভালো লাগে। এরকম কালকে আমি বলি, কালকে আমি সকাল 8টা বাজে বের হয়েছি, আমি বাসায় এসেছি প্রায় 1টা থেকে রাত। আমি কাজে ছিলাম, আমি কিন্তু ঘুরতে যাইনি, কোথাও যাইনি। আমার এই ফ্যাক্টরি ভিজিট, এই সাপ্লায়ার ভিজিট, এই সাথে এখন আমি সেনজেনেই থাকি। বাংলাদেশে আমি আপনার 2 মাস 1 মাস পর যাই, 15 দিন থেকে আবার চলে আসি। এবং আপনি বলছিলেন যে আপনি 4টা ব্র্যান্ড লক করেছেন, এটা আরেকটা বড় ব্যাপার যে আপনার ভালো করার এবং টিকে থাকা, তাই না? জি জি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধরেন আগামী 5 বছর পরে মাহাদি বা 10 বছর পরে মাহাদি কোথায় দেখতে চাই নিজেকে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি বাংলাদেশে অ্যাসেম্বল লাইন তৈরি করব। ওয়াও। কারণ এইটার থেকে সম্ভাবনাময় আগে কিছু নেই আমার মনে হয়। কারণ আপনার বাংলাদেশ থেকে চায়নার দূরত্ব মাত্র 2000 কিলোমিটার, 3 ঘন্টার দূরত্ব। কিন্তু চায়নাটা এত বড়, আপনার চায়না থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে বেজিংয়ে যাচ্ছে, সেনজেন থেকে 4 ঘন্টা লাগবে ফ্লাইট। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু খুবই কাছে ধরতে গেলে। আপনি, আমার ইচ্ছা আছে আমি বাংলাদেশে অ্যাসেম্বল লাইন তৈরি করবো। আমি এটার জন্য অলরেডি একটা প্রশিক্ষণ নিয়েছি 2 মাসে। ফ্যাক্টরি থেকে কীভাবে একটা ফ্যাক্টরি পরিচালনা করে 2027-এর মধ্যে আমি আমার নিজের ফ্যাক্টরি বাংলাদেশে ইনশাল্লাহ করার ইচ্ছা আছে। এবং এই যে আমি যাদের থেকে এখন প্রোডাক্ট নিচ্ছি, আমার কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স দিতে হচ্ছে না। শিপমেন্টের ক্ষেত্রে আমার এক একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টে 30% উপরে ট্যাক্স দিতে হচ্ছে। আমি যদি এটা অ্যাসেম্বলি লাইনে করতে যাই, সেক্ষেত্রে আমার ট্যাক্স চলে আসবে 3%। আপনার মার্জিনটা আরও ভালো হবে। শুধু মার্জিন না, আমি আমার ফ্যাক্টরি তৈরি করবো এবং আমি বিভিন্ন কোম্পানিকে, চাইনিজ কোম্পানিকে বলবো যে তুমি আমার ফ্যাক্টরি ইউজ করে এখানে অ্যাসেম্বল করো। আপনার সঙ্গে এখন কতজন মানুষ কাজ করে? আমার বাংলাদেশে এখন স্টাফ আছে প্রায় 34 জন। হ্যাঁ, আপনি যদি আর কিছু বলতে চান।
কিছু বলছেন, আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। ইনশাল্লাহ এবার তো আমরা সময় দিতে পারিনি, নেক্সট টাইম আপনি অবশ্যই সময় করে এবং যোগাযোগ করে আসবেন, আমরা ইনশাল্লাহ অনেক ঘুরতে পারবো। এবং চায়নার অজানা অনেক তথ্য আছে, চায়নার আসলে প্রতিটা অলিগলিতে বিজনেস আছে। অফকোর্স। এবার আরেকটা তথ্য দিয়ে রাখি দর্শক, এটা ভারীর দরকার নেই, বাট আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে যে সে কাজে এতটা ডিভোটেড যে এখনো বিয়ে করার সময় পাইনি। সো আপনারা শুনলেন মাদির গল্পটা। আসলে এখানে আমি যেটা নিয়েছি আপনাদের জন্য সেটা হচ্ছে কোনো একটা কাজ করার আগে আপনাকে স্বপ্নটা তৈরি করতে হবে যে আপনি আসলে কী করতে চান, আপনাকে পরিকল্পনাটা করতে হবে এবং রিসার্চ করতে হবে কোনটা নিয়ে আপনি কাজ করতে চান, এবং সেটার জন্য আপনাকে সময় নিতে হবে। আমরা হুট করে চিন্তা করলাম ব্যবসা করব, চলো চায়না যাই, এভাবে হয় না। আপনাকে সময় নিয়ে এখানে 10 দিন 15 দিন থাকতে হবে, দেখতে হবে, রিসার্চ করতে হবে, যোগাযোগ করতে হবে। এবং হি ইজ ভেরি লাকি, ওনার শিপমেন্টের জায়গাগুলো যেটা নিয়ে অনেকেই হোঁচট খায় সেই জায়গাটাতে উনি স্মুথ করে ফেলেছেন। তো আমার মনে হয় যে আপনারা যারা চায়নায় এসে ব্যবসা করতে চান, এই ভিডিওটা আপনাদের ব্যাপকভাবে কাজে লাগতে পারে। কারণ আপনার একটা স্বপ্নের কথা, একটা সাকসেসের কথা, একটা সাকসেসের গল্প আপনারা কিন্তু এই মুহূর্তে শুনলেন। মাহাদের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ।